2025 সালের 7 মে বুধবারের প্রথম প্রহরে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায় ভারত। এই অভিযানকে নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। এতে অংশ নেয় ভারতের প্রায় 80টি যুদ্ধবিমান, ড্রোন ও মিসাইল। রাফাল, মিরাজ 2000, MiG-29 ও সুখোই 30 এমন সব অত্যাধুনিক এয়ারক্রাফট ছিল এই বহরে। কিন্তু ইসলামাবাদের প্রস্তুতির মুখে ভারতের আক্রমণ কার্যত ব্যর্থ হয়। পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C এবং নিজস্ব JF-17 ব্যবহারের মাধ্যমে রক্ষা করে নিজের আকাশ। ভারতের ফ্রন্টলাইন আক্রমণ ভেঙে পড়ে। সেদিন আকাশেই ধ্বংস হয়ে যায় ভারতের 3টি রাফাল সহ মোট 5টি যুদ্ধবিমান। এই আকাশযুদ্ধকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আকাশযুদ্ধ বলে বর্ণনা করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কমপক্ষে 140টি যুদ্ধবিমান মুখোমুখি অবস্থানে ছিল সীমান্তের দুই পাশে। কেউ কারো চোখে পড়েনি, কারণ আকাশে তারা অনেক দূরত্ব বজায় রেখে চলছিল। কিন্তু এখানেই ব্যবহৃত হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR প্রযুক্তির লং রেঞ্জ মিসাইল। এই মিসাইল 160 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল যুদ্ধেই পাকিস্তান পঞ্চম প্রজন্মের চীনা J-10C ফাইটার জেট ব্যবহার করে ভারতের বিমান ধ্বংস করে দেয়। CNN জানায়, এই অভিযানে J-10C যুদ্ধবিমান ছিল মূল চালিকা শক্তি। এর সাহায্যে ভারতের রাফাল ও অন্যান্য ফাইটার জেট ভূপাতিত হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তন চলে আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, ভারতীয় বিমানবহর ধ্বংসের পুরো সক্ষমতা পাকিস্তানের ছিল, তবে শুধুমাত্র হামলাকারী বিমানগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়। তাই 5টি যুদ্ধবিমান ভূপাতিত হলেও বাকি বিমানগুলো ফিরতে পেরেছে। 2022 সালে পাকিস্তান চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কেনে। এটি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এই বিমানকে বলা হয় ভিগোরাজ ড্রাগন, যার মধ্যে রয়েছে AESA রাডার, উন্নত অ্যাভিওনিক্স এবং দুর্দান্ত লক্ষ্যভেদী ক্ষমতা। পাকিস্তানের 15 নম্বর কোবরা স্কোয়াড্রন এই বিমান পরিচালনা করে। ভারতের বিরুদ্ধে এই জেট ব্যবহার করে PL-15 ইয়ার টু ইয়ার মিসাইল ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্র চীন দ্রুত এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে সরবরাহ করে, বিশেষ করে পেহেলগামের ঘটনার পর। এটি শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী এবং 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারে। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না তৈরি করে এই মিসাইল, যা এখন চীনের এয়ার কমব্যাট কৌশলের অন্যতম মূল অংশ। CNN বলছে, এই সফল প্রতিরক্ষার মধ্য দিয়ে পাকিস্তান শুধু নিজের সীমান্ত রক্ষা করেনি, বরং পুরো দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন বার্তা দিয়েছে। কাশ্মীর থেকে ইন্দো প্যাসিফিক সব জায়গায় এই শক্তি শত্রুদের জন্য সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে পাকিস্তান ভারতের তুলনায় এক ধাপ এগিয়েছে বলে মনে করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তান প্রমাণ করেছে এটি এখন শুধু একটি পারমাণবিক শক্তিধর দেশ নয়, বরং আধুনিক প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানের মিশ্রণে একটি দুর্ধর্ষ আকাশ শক্তিও। আর ভারতের জন্য এই পরাজয় শুধু একদিনের যুদ্ধহানির ব্যর্থতা নয়, এটি একটি বড় কৌশলগত ধাক্কা। পাকিস্তানকে তবে এশিয়ার নতুন সুপার পাওয়ার। ভারতের বিপরীতে পাকিস্তানের চমকে দেওয়া শক্তি প্রদর্শন। বিস্ময়ে অপ্রস্তুত দিল্লি। পাকিস্তান যখন তার আকাশে উড়ালো চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান, ভারতের প্রতিক্রিয়া ছিল বিস্ময় ও অপ্রস্তুত। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ভারত বিপদের ইঙ্গিত হিসেবেই দেখছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত এমন কিছু প্রত্যাশা করেনি। ক্লার্ক বলেন, পাকিস্তান যে চীনা প্রযুক্তি নির্ভর J-10 যুদ্ধ বিমান এবং HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ভারতের নজরে ছিল না। এসব অস্ত্রের কার্যকারিতা দেখে ভারত সাময়িকভাবে হতবাক হয়ে পড়ে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের একটি J-10 যুদ্ধবিমান ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে তা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। এছাড়া পাকিস্তানের ব্যবহৃত HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হয়েছে বলে জানান ক্লার্ক।
চীনের প্রযুক্তি ও পাকিস্তানের নিজস্ব দক্ষতা একত্র করে তারা যেরকম সামরিক শক্তি দেখিয়েছে তা ভারতের জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের আগ্রাসী মনোভাব সম্পর্কে ভারত আগে থেকেই জানত। সে কারণে ভারতের প্রতিক্রিয়াও ছিল ততটাই কড়া। তারা বুঝিয়ে দিতে চেয়েছে যে কোনো সময় তারা পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত। এই প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের বিমানবাহী রণতরী করাচি উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে মোতায়েন করা হয়। এটি ছিল স্পষ্টতই একটি সামরিক হুমকি। কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। অধ্যাপক ক্লার্ক বলেন, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার ফলেই দুই দেশ পিছিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। 4 দিন ধরে চলা হামলা পাল্টা হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ এই ধাপ শুরু হয় 7 মে, যখন ভারতীয় সীমান্ত হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনার জবাবে পাকিস্তান বড় ধরনের সামরিক প্রতিশোধ নেয়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মাঝে 3টি রাফাল যুদ্ধ বিমান এছাড়া ডজন খানেক ড্রোনও ধ্বংস করেছে। শনিবার ভোরে পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে ভারতীয় হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। S-400 হচ্ছে ভারতের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার দাম প্রায় $1.5 বিলিয়ন মার্কিন। এই ঘটনার মাধ্যমে পাকিস্তান শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বকেও দেখিয়েছে যে তারা কেবল প্রতিরক্ষার জন্য নয়, পাল্টা আঘাত হানার ক্ষমতাও রাখে। তাদের চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের সামরিক কৌশল ও দক্ষতা একত্র হয়ে এখন ভারতীয় উপমহাদেশে এক নতুন সামরিক ভারসাম্য সৃষ্টি করেছে। ভারত পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখা গেছে। ভারত পাকিস্তানের সংঘাতে শুরু হয় আধুনিক যুদ্ধের ইতিহাসের এক নতুন অধ্যায়। পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ায়। রিপোর্ট বিবিসি। গত বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ ইসলামাবাদ দ্রুত অস্বীকার করে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা কয়েক ঘন্টার মধ্যে ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে দিল্লি প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ এবার শুধু গোলাবারুদ নয়, যুদ্ধের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনের মতো মানববিহীন অস্ত্র, যেগুলো সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যখন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্ব শক্তি দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর উত্তেজনার মুখোমুখি। কারণ ড্রোন নামের নীরব, দুর্নিয়ন্ত্রিত এবং অস্বীকারযোগ্য অস্ত্র এখন ভারত পাকিস্তান সংঘাতে এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। আমেরিকার নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বিবিসিকে বলেন, ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে ড্রোনের অদৃশ্য চোখ ও নিখুঁত নিশানা উত্তেজনা বাড়াতে কিংবা কমাতে পারে। এই অঞ্চলে যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, আকাশে সেই দেশে আধিপত্য করবে। কারণ ড্রোন কেবল নজরদারি করে না, হামলাও চালাতে পারে এবং পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে তারা করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরের আকাশে 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো ছিল ইসরায়েলের তৈরি হার্প মডেলের। এসব ড্রোন প্রতিহত করতে প্রযুক্তি ও অস্ত্র ব্যবহৃত হয়েছে। ভারতও পাল্টা দাবি করেছে তারা পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষার রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে, যার মধ্যে লাহোরের একটি রাডারও রয়েছে। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এখন ড্রোন, লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা এবং মানববিহীন আকাশযান UAV গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কারণ এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা অনেক বাড়িয়ে দিয়েছে।
ড্রোনগুলো শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং কিছু ড্রোন নিজেই লক্ষ্য ঠিক করে সেগুলোতে আঘাত হানতে সক্ষম। অধ্যাপক ম্যাটিসেক বলেন, আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে। ড্রোন শত্রুর আকাশে ঢুকে রাডার সক্রিয় করে তোলে, যাতে সেই রাডারকে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এই কৌশল ব্যবহার করা হচ্ছে। ড্রোন একদিকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে, আরেকদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা উস্কে দেয়। এতে পাইলটের দরকার পড়ে না এবং ঝুঁকিও কম থাকে। কার কাছে কত শক্তিশালী ড্রোন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ড্রোন বহরের ভিত্তি মূলত ইসরায়েলের তৈরি নজরদারি ড্রোন, যেমন IAI সার্চার ও হিরন। পাশাপাশি ভারতের কাছে আছে হার্পি ও হার্প লোটারিং মিউনিশন নামে ড্রোন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি চালাতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। বিশেষ করে হার্প ড্রোন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম। অন্যদিকে হিরন হচ্ছে ভারতের উঁচু থেকে নজরদারির চোখ, যা যুদ্ধ ও শান্তি উভয় সময়ে কার্যকর। সার্চার MK2 হচ্ছে ফ্রন্টলাইন অপারেশনের জন্য তৈরি ড্রোন, যা 18 ঘন্টা টানা উঠতে পারে, 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 7000 মিটার উচ্চতায় উঠতে পারে। তবে অনেকে বলছেন, ভারতের ড্রোন সংখ্যা এখনো সীমিত। যদিও ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $400 কোটি চুক্তি করেছে, যার মাধ্যমে তারা 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কিনছে। এই ড্রোনগুলো 40 ঘন্টা উঠতে পারে এবং 40,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এতে ভারতের আঘাত হানার ক্ষমতা অনেক বাড়বে। অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহর অনেক বিস্তৃত ও বৈচিত্র্যময়। লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার জানান, পাকিস্তানের কাছে 1000-এরও বেশি ড্রোন রয়েছে, যার মধ্যে চীন, তুরস্ক ও দেশীয়ভাবে তৈরি ড্রোন আছে। পাকিস্তানের উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চীনের CH-4, তুরস্কের বাইরাক্তার একিনচি এবং দেশীয়ভাবে তৈরি বোরাক ও শাহপার ড্রোন। এছাড়া পাকিস্তান নিজস্বভাবে লোটারিং অস্ত্র তৈরি করেছে, যা আঘাত হানার সক্ষমতা আরও বাড়িয়েছে। ইজাজ হায়দার বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রায় 1 দশক ধরে ড্রোনকে কার্যক্রমে যুক্ত করছে। তাদের লক্ষ্য এমন লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা, যা মানুষের চালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। অন্যদিকে অধ্যাপক ম্যাটিসেক মনে করেন, ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা, বিশেষ করে হার্প ও হিরন ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাকিস্তান যে তুরস্ক ও চীনের ড্রোন প্ল্যাটফর্মে নির্ভর করছে, তা তার অস্ত্র প্রতিযোগিতার দিকটা স্পষ্ট করে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন যুদ্ধ যতটা উত্তেজনা তৈরি করেছে, তা এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ব্যাপক নয়। সেখানে হাজার হাজার ড্রোন নজরদারি, লক্ষ্য ঠিক করা এবং আক্রমণের কাজে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বিবিসিকে বলেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ বিমান বা বড় ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে অপেক্ষাকৃত সীমিত এক সামরিক কৌশল বেছে নেওয়া হয়েছে। ড্রোনের অস্ত্রশক্তি যুদ্ধ বিমানের চেয়ে কম, তাই এটি এখনও সংযত পদক্ষেপ। তবে যদি এটি বড় আকারের বিমান অভিযানের সূচনা হয়, তবে পুরো পরিস্থিতি পাল্টে যাবে। অন্যদিকে ইজাজ হায়দার মনে করেন, জম্মুতে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তা পাকিস্তানের পূর্ণাঙ্গ প্রতিশোধ নয়। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে, তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উড়তে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উড়তে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।
এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। আলোচনার মাঝেই ইরানের কাছে বোমারু বিমান পাঠালেন ট্রাম্প। যুদ্ধের ছায়া কি বড় হচ্ছে? আলোচনা চলছে, কূটনীতির দরজায় যেন নতুন সম্ভাবনার আলো, কিন্তু সেই আলো ঢেকে যাচ্ছে। ঠিক যেন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা এগিয়ে চলছে, তখনই ট্রাম্প প্রশাসনের একটি চাঞ্চল্যকর পদক্ষেপ, ইরানের ঘাড়ের কাছে বোমারু বিমান পাঠানো। প্রশ্ন উঠেছে, আলোচনা ব্যর্থ হলে কি ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র? ভারত মহাসাগরের বুকে থাকা ডিয়েগো গার্সিয়া বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে একাধিক মার্কিন বোমারু বিমান। এই ঘাঁটিতে এখন অবস্থান করছে 6টি B-2 স্টিলথ বোমারু বিমান এবং 4টি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান। একটি নতুন উপগ্রহ চিত্র নিশ্চিত করেছে আরও 2টি B-52 বিমান সেখানে এসে পৌঁছেছে। ওপেন সোর্স বিশ্লেষক MT অ্যান্ডারসন প্রথমে 2টি B-52 বিমান শনাক্ত করেন, এরপর এক্সে একটি আপডেট পোস্ট করে তা জানান। এই বোমারু বিমানের উপস্থিতি বিশেষ করে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট করে তুলে ধরছে ওয়াশিংটনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কৌশল ও দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা। B-52H স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানগুলো এমনভাবে নির্মিত যা মহাদেশ পেরিয়ে পারমাণবিক বোমা এবং কিউজ জ্যাসম ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ডিয়েগো গার্সিয়া থেকে ইরান যে কোনো সময় লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। রয়টার্সের প্রকাশিত চিত্র দেখা যাচ্ছে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে 6টি B-2 স্টিলথ বোমারু বিমানের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। এই ঘাঁটিতে অতিরিক্ত বিমান মোতায়েনের নজির আগেও আছে। হুথি বিদ্রোহীদের ওপর হামলার সময় চলতি বছরের মার্চ মাসেই এই ঘাঁটিতে অতিরিক্ত মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল। এই সামরিক উত্তেজনার সময়টাও যেন কাকতালীয় নয়। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে তা নতুন করে শুরু হলেও ভঙ্গুর ও অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ডিয়েগো গার্সিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির সক্রিয়তা নতুন করে ইরানের সম্ভাব্য হামলার জল্পনাকে উস্কে দিয়েছে। এর আগে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিনিধি স্টিভ উইটকফ i24 নিউজকে জানান, ওয়াশিংটনে ইরানের প্রতি গভীর হতাশা বিরাজ করছে। তারা জানায়, ইরান আলোচনা চালিয়ে গেলেও আমেরিকা যে সামরিক বিকল্প তুলে রেখেছিল তা আবার আলোচনা টেবিলে ফিরে আসতে পারে, কারণ ইরান কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারছে না। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি এটিকে একটি রেড লাইন বা লাল সীমারেখা হিসেবে বর্ণনা করেছেন, যার বাইরে গেলেই শুরু হবে পাল্টা প্রতিক্রিয়া। তবে ইরানও চুপ করে বসেনি। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে নরকের দরজা খুলে যাবে। সুতরাং একদিকে আলোচনা, অন্যদিকে বোমারু বিমানের ছায়া। একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত বাঁকে, যেখানে কথার চেয়ে বড় হয়ে উঠতে পারে কামানের আওয়াজ।